প্রাইমারি স্কুলে বাংলা পড়ানোর সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? সম্ভবত শিশুরা ঠিক কিভাবে একটা ভাষা শেখে সেই রহস্যটা বোঝা। চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে যাই আর দেখি ক্লাসরুমকে কিভাবে ভাষা শেখার জন্য একটা দারুণ মজার জায়গায় বদলে ফেলা যায়। এই যাত্রায় আপনাদের স্বাগত। তো প্রথমেই একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একটা শিশু কি নিজে নিজে ভাষা শিখে ফেলে নাকি তাকে শেখাতে হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে। দেখুন, ভাষা শেখার রাস্তা কিন্তু দুটো। একটা হলো আয়ত্তীকরণ, এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার, অবচেতন মনেই ঘটে যায়, অনেকটা আমাদের হাঁটতে শেখার মতো। আর অন্যটা হলো শিখন। এটা বেশ আনুষ্ঠানিক, মানে নিয়মকানুন মেনে সচেতনভাবে শিখতে হয়, ঠিক যেমন আমরা সাইকেল চালানো শিখি। দুটোই দরকারি, কিন্তু এই দুটোর মধ্যে তফাতটা ধরতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হল, শিশুরা ভাষাটা আয়ত্ত করে কিভাবে? মজার ব্যাপার হল, এর নকশাটা কিন্তু তাদের ভেতরেই থাকে। মানে তারা ভাষা শেখার একটা স্বাভাবিক ক্ষমতা নিয়েই জন্মায়। চলুন দেখি এই বিকাশের ধাপগুলো ঠিক কেমন হয়। ভাষাবিদ নোয়াম চমস্কির একটা দারুণ ধারণা আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা সংক্ষেপে এলএডি। যদি সহজ করে বলি, এর মানে হলো মানুষের মস্তিষ্কে ভাষা শেখার একটা সফটওয়্যার যেন জন্ম থেকেই ইনস্টল করা থাকে। আর এর সাথে জড়িত আরেকটা জরুরি বিষয় হলো ক্রিটিক্যাল পিরিয়ড, মানে শৈশবে এই সফটওয়্যারটা সবচেয়ে ভালো কাজ করে। তাই তো ছোটবেলায় ভাষা শেখাটা এত সহজ হয়, আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঠিক এই সোনালি সময়টাতে শিশুদের কাছে পান। শিশুর মুখে ভাষা ফোটার এই যাত্রাটা কিন্তু অসাধারণ। প্রথমে 1 থেকে 2 মাসে শুধু কু কু আওয়াজ, তারপর 4 থেকে 8 মাসে শুরু হয় ব্যাবলিং, মানে বাবা দাদা এসব অর্থহীন শব্দ। এরপর ধীরে ধীরে 1 শব্দ 2 শব্দের বাক্য হয়ে প্রায় 3 থেকে 5 বছর নাগাদ তারা বেশ জটিল বাক্য বলতে শুরু করে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এই বয়সসীমাটা কিন্তু আনুমানিক, প্রত্যেকটা শিশুর বেড়ে ওঠার গতি আলাদা। তাহলে এই পুরো প্রক্রিয়াটায় একজন শিক্ষকের ভূমিকাটা ঠিক কী? ভাবুন তো, একজন মালির মতো। তার কাজ কিন্তু শূন্য থেকে একটা গাছ তৈরি করা নয়, বরং শিশুর ভেতরে যে সম্ভাবনাটা আছে সেটাকে যত্ন করে বড় হতে সাহায্য করা। আসুন এর কিছু মূল নীতি দেখে নেওয়া যাক। ভাষার বিকাশের জন্য এই 8টা নীতিকে আমরা একটা গাইডলাইন হিসেবে ভাবতে পারি। সবগুলোই দরকারি, তবে কয়েকটা বিষয় একটু বিশেষ মনোযোগ দাবি করে। যেমন ধরুন, ক্লাসে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে শিশুরা বাংলা বলতে বা শুনতে ভয় পাবে না। আর সবচেয়ে জরুরি হল, শিশুরা ভুল করলে তাদের বকা না দিয়ে খুব নরমভাবে শুধরে দেওয়া, কারণ প্রত্যেকটা ভুল আসলে শেখারই একটা ধাপ। আর হ্যাঁ, খেলা, গান আর ছড়ার ব্যবহার, এগুলো তো ভাষার বিকাশে ম্যাজিকের মতো কাজ করে। বেশ, নীতিগুলো তো বোঝা গেল, কিন্তু আসল কথা হলো ক্লাসরুমে এগুলোকে কাজে লাগাবো কিভাবে। চলুন এবার আমরা সরাসরি কিছু প্রায়োগিক পদ্ধতি বা টুলকিটের দিকে নজর দিই। একজন ভালো শিক্ষকের কাছে এই বিভিন্ন শিক্ষণ পদ্ধতিগুলো হলো ঠিক যেন তার টুল বক্সের নানা রকম যন্ত্রপাতি। প্রত্যেকটা যন্ত্রের আলাদা আলাদা কাজ। আসুন এরকমই কয়েকটা কার্যকরী পদ্ধতি সম্পর্কে একটু জেনে নিই। প্রথমটা হলো বর্ণ পদ্ধতি বা ফনিক মেথড। ব্যাপারটা খুব সহজ। এখানে অক্ষর নয়, শেখানো হয় তার সাউন্ড বা ধ্বনি। যেমন শিশুরা ক অক্ষরটাকে শুধু ক হিসেবে না শিখে সেটার ধ্বনি ক হিসেবে শেখে। এরপর ক, ল আর ম ধ্বনি মিলিয়ে যে কলম হয় সেই সংযোগটা ধরিয়ে দেওয়াই হল শিক্ষকের কাজ। এরপর আছে শব্দ পদ্ধতি। এটাও খুব কাজের একটা পদ্ধতি। এখানে ছবি বা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে বাচ্চাদের পরিচিত গোটা একটা শব্দ শেখানো হয়। যেমন একটা বলের ছবি দেখিয়ে বল শব্দটা শেখানো। এতে করে ওদের শব্দভাণ্ডার খুব দ্রুত বাড়ে। আর একটা দারুণ পদ্ধতি হল বাক্য পদ্ধতি। এখানে শুরু থেকেই ছোট ছোট ব্যবহারিক বাক্য শেখানো হয়। যেমন আমি বাড়ি যাই। প্রথমে মুখে মুখে বলার অভ্যাস করানো হয়, তারপর সেটা লেখানো হয়। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এতে শিশুরা প্রথম থেকেই কথা বলার জন্য তৈরি হতে থাকে।
আর এবার যেটা বলবো সেটা আমার ব্যক্তিগতভাবেও খুব পছন্দের একটা পদ্ধতি, গল্প বলা। একটা গল্পের মাধ্যমে ভাষা, কল্পনার শক্তি আর বিষয়টা বোঝার ক্ষমতা সবকিছু একবারে বাড়ানো যায়। শিক্ষকের কাজ হলো ছবি দেখিয়ে ছোট ছোট গল্প বলা আর তারপর সেই গল্পটা নিয়ে সহজ কয়েকটা প্রশ্ন করা। তো আমরা নীতি বুঝলাম, পদ্ধতিও দেখলাম। এবার প্রশ্ন হলো, এই সবগুলোকে একসাথে একটা ক্লাসের রুটিনে বাঁধব কী করে? চলুন একটা আদর্শ ক্লাস রুটিন কেমন হতে পারে তার একটা ঝলক দেখা যাক। দেখুন, একটা ৩০ মিনিটের বাংলা ক্লাসকে কত সুন্দরভাবে ভাগ করা যায়। ওয়ার্ম আপের জন্য ৩ মিনিট, শোনার জন্য ৫ মিনিট, নতুন কিছু শেখানোর জন্য ৭ মিনিট, সেটা অনুশীলনের জন্য ৮ মিনিট, আর শেষে ৭ মিনিট রাখা হয়েছে শিশুদের নিজেদের কিছু তৈরি করতে দেওয়া আর সেটা একটু দেখে নেওয়ার জন্য। সময়টাকে এভাবে ভাগ করে নিলে ক্লাসের প্রতিটা মুহূর্ত কাজে লাগে। এবার চলুন দেখি এই প্ল্যানটা ক্লাসের মধ্যে আসলে কেমন দেখতে লাগবে। ধরুন, ওয়ার্ম আপে একটা ছড়া গাওয়া হলো, শোনার অংশে শিক্ষক একটা বাক্য বললেন আর ছাত্রছাত্রীরা সেটা শুনে শোনা বলল। অনুশীলনের জন্য হয়তো জোড়ায় জোড়ায় কাজ বা একটা ম্যাচিং গেম খেলা হলো। দেখুন, পুরো বিষয়টা কত সহজ আর কার্যকারীভাবে সাজানো যায়। শিশুরা কতটা শিখছে সেটা বোঝার জন্য সবসময় পরীক্ষার চাপ তৈরি করার কিন্তু কোনো দরকার নেই। তার বদলে এরকম একটা সহজ রুব্রিক বা মূল্যায়ন সারণী ব্যবহার করা যেতে পারে। এটা পাশ ফেল বিচার করে না, বরং এটা বুঝতে সাহায্য করে যে উচ্চারণে বা শব্দ ব্যবহারে শিশু এখন কোন পর্যায়ে আছে। এটা আসলে শিশুদের জন্য নয়, শিক্ষকের জন্য একটা গাইড, যা তাকে পথ দেখায় যে এরপর কোন দিকে একটু বেশি নজর দিতে হবে। এতক্ষণ আমরা অনেক পদ্ধতি, অনেক পরিকল্পনার কথা বললাম, কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে যেটা থাকে সেটা হলো শিক্ষকের মন, তার দর্শন। শিক্ষাদানের আসল হৃদয়টা কোথায়? চলুন শেষ পর্যায়ে আমরা সেই মূল ভাবনাটা নিয়ে একটু কথা বলি। সুতরাং আসল কথাটা হলো ধৈর্য। ভাষা শেখাটা একটা ধীর প্রক্রিয়া। শিশুদের সবসময় উৎসাহ দিতে হবে, পজিটিভ থাকতে হবে। ভুল করলে তাদের আত্মবিশ্বাস নষ্ট না করে আলতো করে শুধরে দিতে হবে। আর দিনের শেষে সবচেয়ে বড় কথা হলো শেখার পুরো প্রক্রিয়াটাকে মজাদার করে তুলতে হবে। এই একটা কথাই হয়তো আমাদের পুরো আলোচনার সারমর্ম। শিশুরা চাপে নয়, খেলায় বেশি শেখে। যখন পড়াশোনাটা খেলার মতো আনন্দদায়ক হয়ে ওঠে, তখন তারা সবচেয়ে ভালোভাবে শেখে আর সে শেখাটা মনেও রাখে। সবশেষে একটা প্রশ্ন সবার ভাবার জন্য রেখে যাচ্ছি। আমাদের শ্রেণীকক্ষে আনুষ্ঠানিক শিখনের পাশাপাশি ভাষাটাকে স্বাভাবিকভাবে আয়ত্তীকরণের জন্য কতটা সুযোগ তৈরি করা হচ্ছে? এই দুটোর মধ্যে একটা সুন্দর ভারসাম্য খুঁজে পাওয়াই হয়তো সফল ভাষা শিক্ষার আসল চাবিকাঠি।